প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা কিন্তু জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাধাগ্রস্ত মলত্যাগ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোসাম্মদ বিলকিস ফাতেমা 1978 সালের জুন মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। যে আপনাকেও স্বাগতম প্রিয় দর্শক মণ্ডলীকে। ম্যাম, বাধাগ্রস্ত মলত্যাগ বলতে আসলে কি বোঝায়? ইউজুয়ালি যেটা হয়, রোগীরা পায়খানা করতে পারে না, সে বাথরুমেও যাচ্ছে, পায়খানা করতে বসছেও, কিন্তু পায়খানাটা বের হচ্ছে না। আচ্ছা, এটাকে আসলে আমরা বলি বাধাগ্রস্ত মলত্যাগ। এবং এই পায়খানা বের করতে যে রোগীদেরকে অনেক জোরে প্রেসার দিতে হতে পারে, কখনো কখনো হাত দিয়ে দুই পাশে চাপ দিতে হতে পারে, সামনের দিকে চাপ দিতে হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে রোগীরা আঙুল দিয়ে দিয়েও পায়খানা বের করতে। এবং এই রোগটি আসলে আগে খুব একটা আন্ডাররেটেড ছিল বলতে গেলে, যে এটা যে একটা রোগ এবং এটারও যে একটা চিকিৎসা আছে, সুস্থ হওয়া সম্ভব, এটা কারো ধারণা ছিল না। রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই জিনিসটা এখন মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি হয়েছে। আর যেহেতু রোগটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের হয়, বয়স্ক মহিলাদের হয়, যার কারণে পায়খানা নিয়ে কথাবার্তা বলতে হবে, এজন্য মহিলারাও এটা আসলে বলতোই না যে আমার প্রবলেম আছে। আচ্ছা, কিন্তু এখন তো আসলে সবকিছুই চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে রোগীরাও এখন খোঁজে যে না, আমি এত সমস্যা নিয়ে জীবনযাপন করি, আমার এটা চিকিৎসা হওয়া দরকার। ম্যাম, যখন একজন রোগী আপনাদের কাছে আসেন এবং এই ধরনের কমপ্লিকেশনগুলোর কথা বলেন, সেক্ষেত্রে কোন কোন কারণগুলোকে প্রধান কারণ হিসেবে মনে করেন যে তার এই কারণে তার এই মলত্যাগটা বাধাগ্রস্ত হচ্ছে? কোষ্ঠকাঠিন্য আর বাধাগ্রস্ত মলত্যাগ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা রোগ। অনেকেই অনেক সময় এটা গুলিয়ে ফেলেন। আর বাধাগ্রস্ত মলত্যাগটা তখনই আমরা চিন্তা করি, এবং এটা দেখবেন যে 100 জনের মধ্যে 95 জন মহিলাদেরই রোগ বলতে গেলে। কারণ একটা হচ্ছে যে মহিলাদের তো আসলে বাচ্চা হয়, কনসেপ্ট করে, যখন প্রেগনেন্ট হয় তখন তো পেটে অনেক দড়ি থাকে, সামনে জরায়ু থাকে, পিছনে পায়খানার রাস্তা থাকে, সামনে পেশাবের রাস্তা থাকে। তো এগুলোতে টান পড়ে, চাপ পড়ে, নিচের দিকে একটু ঝুলে যায়। হরমোনের ব্যাপারও থাকে এখানে, কিছু ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের একটা ইফেক্ট থাকে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আসলে মহিলারা বাই বর্ন একটু কনস্টিপেটেড, মানে কোষ্ঠকাঠিন্য মহিলাদের একটু বেশি হয়। তো চাপ দিয়ে দিয়ে পায়খানা করার একটা টেন্ডেন্সি থাকে মহিলাদের। পরবর্তীতে যখন বয়স হয়, আস্তে আস্তে মাসিক উঠে যায়, তখন তলাটা নিচের দিকে ঝুলে যায়। একই সাথে দেখা যাচ্ছে যে বাধাগ্রস্ত মলত্যাগের একটা রোগী জরায়ু বের হয়ে চলে আসছে, পায়খানার রাস্তা বের হয়ে চলে আসছে, এরকম নিয়েও আমাদের কাছে আসে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা কারণ খুঁজে পাইও না, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পায়খানা করতে গেছে, পায়খানার রাস্তা খোলা দরকার কিন্তু খুলতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে। এইসব সমস্যা অনেক সময় পুরুষদেরও হয়। তো এই সমস্যাগুলো নিয়েই আসলে রোগীরা আমাদের কাছে আসে বেশিরভাগ সময়। ম্যাম, কেন আসলে এই রোগটি এখন বেশি দেখা যাচ্ছে? এক্স্যাক্টলি ব্যাপারটা তাও না। আগে ওই যে বললাম, আগে যে এই রোগের চিকিৎসা আছে, এটা যে আসলে একটা রোগ, এই সম্পর্কেই ধারণা ছিল না মানুষের। আর এখন তো আসলে মিডিয়াতে আমরাও কথা বলি, লোকজনও জানে সমস্যা হলে যে সব রোগেরই চিকিৎসা আছে, এটারও নিশ্চয়ই কোনো সমাধান আছে, রোগীরা খুঁজে খুঁজে ডাক্তারের কাছে আসে। ম্যাম, আপনি বলছিলেন কনস্টিপেশন এবং এই বাধাগ্রস্ত মলত্যাগের মধ্যে দুটো আলাদা, ভিন্ন ভিন্ন জিনিস এবং এটার মধ্যে তফাৎ রয়েছে, সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। কোষ্ঠকাঠিন্য যেটা, সেটা হচ্ছে যে পায়খানাটা আসলে শক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে, উপর থেকে নিচে নেমে আসতে 2-3 দিন সময় লেগে যায়। এবং এইসব রোগীরা এসে তথ্য দেয় এরকম যে আমার 2-3 দিন পর পর পায়খানা হয়, খুব শক্ত পায়খানা হয়, বের হয় না সহজে, এই জাতীয় তথ্য দিবে। আর বাধাগ্রস্ত মলত্যাগের যে রোগীরা, ওনারা তথ্য দেয় এরকম যে পায়খানা চাপ আসে না, হয়তো বা আসে, কিন্তু মলাশ হয়ে এসে পায়খানাটা জমে থাকে, ওইটা বের হয় না। সারাক্ষণ ফিলিং অফ ফুলনেস, মানে মনে হবে যে কিছু একটা আছে, পায়খানা করলে আমি হয়তো আরাম পেতাম, কিন্তু রোগীর পায়খানা হচ্ছে না। বা টয়লেটে যে বসেছে, সামান্য একটু হয়তো বের হলো, বাকিটুকু আটকে থাকলো, বের হলো না।
তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 100 জনের মধ্যে 50 জনের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য এবং বাধাগ্রস্ত মলত্যাগ একই সাথে থাকতে পারে। বাধাগ্রস্ত মলত্যাগের সাথে কি অন্যান্য কোনো রোগের সম্পর্ক রয়েছে? কেন অনেক সময় হয় ম্যাম, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে, এই সমস্যার কারণে কি তাদের মলত্যাগ বাধাগ্রস্ত হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকমও ওয়েল এস্টাবলিশড কোনো কিছু না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কারণও জানি না। তবে ডায়াবেটিস বা কিডনির রোগ দীর্ঘমেয়াদী এগুলোর সাথে যে খুব বেশি সম্পর্ক আছে তা না, বরং কোষ্ঠকাঠিন্যের সাথে কিডনি রোগের একটা সম্পর্ক থাকতে পারে। বাধাগ্রস্ত মলত্যাগ যে রোগীগুলোর থাকে সেই রোগীগুলো আসলে পরে দেখা যাচ্ছে অ্যানাল ফিশার নিয়ে আসে আমাদের কাছে, হিমোরয়েডস বা পাইলসের সমস্যা নিয়ে আসে আমাদের কাছে। যদিও আমাদের সবারই ধারণা যে পায়খানার রাস্তার রোগ মানেই পাইলস, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। যদিও তখন আমরা দেখা যাচ্ছে রোগীকে যখন তথ্য জানার জন্য জিজ্ঞাসা করি যে আপনার পায়খানা কি ঠিকমতো হয়, পায়খানাটা কি আসলে শক্ত না বের হইতে কষ্ট, তখন দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা তথ্য পাই। অনেক ক্ষেত্রে রোগী বলতেও পারে না, রোগীর নোটিসও মানে বুঝতেও পারে না যে এটা আসলে তার বাধাগ্রস্ত মলত্যাগ। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রোগীরা তো এখন মিডিয়া দেখে, খোঁজ খবর নেয়, এখন ওনারা সরাসরি এসেও আমাদের অনেক সময় বলে যে আপা আমার বাধাগ্রস্ত মলত্যাগ। আচ্ছা, একজন রোগী যখন আপনাদের কাছে এই বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যা নিয়ে আসে, তখন প্রাথমিক অবস্থায় আপনারা কোন কোন ধরনের টেস্ট করতে দেন? প্রথম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা শারীরিক পরীক্ষা নির্ভর। আমরা রোগীকে আগে ভালো করে পরীক্ষা করি। পায়খানার রাস্তা, সম্মুখ রাস্তা, জ্বরের সম্মুখ রাস্তা, ওই পুরো এরিয়াটাকে আমরা ভালো করে পরীক্ষা করে দেখি। দরকার হলে আমাদের রুমে যে মেশিন থাকে সেই মেশিনটা দিয়েও পরীক্ষা করে দেখি। এরপরে যদি প্রয়োজন হয় তখন আমরা কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা এমআরআই করি, এমআরআই ডেফিকোগ্রাফি, ওই টেস্টটা করলে আমরা অনেক সময় বুঝতে পারি যে পায়খানাটা কোন জায়গায় আটকে আছে। এটা অনেকটা ভিডিও আমাদের সাপ্লাই দেয়, ওটা দেখলে আমরা বুঝতে পারি। আর দুই একটা ক্ষেত্রে, এবং আমি বলবো যে এটা করাই উচিত, যে কোলোনোস্কোপিটা আমরা করে নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে মলাশয়ের সম্মুখ ভাগে উপরের দিকে যদি টিউমার বা পলিপ থাকে তখনও রোগী এই বাধাগ্রস্ত মলত্যাগের উপসর্গ নিয়ে আসতে পারে, যার কারণে আমরা ওটা এক্সক্লুড করার জন্য কোলোনোস্কোপিটাও করে ফেলি। ম্যাম, যদি বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যাটা ট্রিটমেন্টটা না নেন তখন তার কি কি ধরনের জটিলতা ভবিষ্যতে হতে পারে? জটিলতা বলতে হচ্ছে কষ্টকর জীবন, তার চেয়ে বেশি কিছু না। অনেকেরই ভুল ধারণা থাকে যে এটা থেকে ক্যান্সার হবে, মোটেও না। ক্যান্সার টোটালি আলাদা অসুখ, আলাদা রোগ। এবং এই বাধাগ্রস্ত মলত্যাগ, পাইলস বলেন, ফিশার বলেন, ফিস্টুলা বলেন, এটার সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। তবে এই রোগটাও যেহেতু একটু দীর্ঘ পুরাতন, অ্যানসিয়েন্ট ডিজিজ, অনেক পুরাতন রোগ, কিন্তু দেখা যাচ্ছে যে এতদিনে এসে আমরা এই রোগ সম্পর্কে একটু বেশি কিছু জানছি। সেক্ষেত্রে চিকিৎসাটা আসলে একটু সময় সাপেক্ষ, জটিল। অনেক সময় যে 100% কেসে আমরা পেশেন্টকে কিওর করতে পারি তাও না, কিন্তু লিভিং স্ট্যান্ডার্ডটা, কোয়ালিটি অফ লাইফটা একটু হলেও ইমপ্রুভ করে যদি ঠিকমতো জীবন মানে চিকিৎসা নেয় রোগী। ম্যাম, খাদ্যাভ্যাসের বিষয়টা আসলে কতটুকু সবকিছুই অ্যাকচুয়ালি রিলেটেড আছে। যেমন ধরেন যে ওডিএস এর রোগী যারা, ওডিএস মানে অবস্ট্রাকটিভ ডেফিকেশন সিনড্রোম বা বাধাগ্রস্ত মলত্যাগের রোগী যারা, তাদেরকে আমরা প্রতিদিনে একটা নির্দিষ্ট সময় কায়িক পরিশ্রম করতে বলি। শারীরিক পরিশ্রম যখন করবে ডেফিনেটলি তার একটা পায়খানা করার একটা আর্জ আসবে, তৈরি হবে। আরেকটা হচ্ছে খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে বলি আমরা, এবং আঁশযুক্ত খাবার খেতে বলি। মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা খুব একটা এনকারেজ করি না যে পায়খানা পাতলা হোক, আমরা চাই ফর্ম স্টুল যেটা, আচ্ছা, ওটা হবে, এবং পেশেন্ট এরকম হলে বরং ভালো মলটা ত্যাগ করতে পারে। তো ঘুম, খাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সবকিছু আসলে হেলদি লাইফস্টাইলটা মেইনটেইন করতে হবে। এর পাশাপাশি সেটা হচ্ছে যে আমরা কিছু ব্যায়াম শিখাই রোগীকে। এক্সারসাইজ করলে আসলে অনেক ক্ষেত্রে ইমপ্রুভ করে। এই বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যাটা কমানোর জন্য এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আসলে আপনারা কি কি ধরনের এক্সারসাইজ সাজেস্ট করে থাকেন? অ্যাকচুয়ালি খুব কঠিন কিছু এক্সারসাইজ তাও না। অনেক সময় আমাদের দেশে তো ফুল সেট আপ নেই, যেহেতু আমাদের কারোরই আমাদের ফুল সেট আপ নেই। আমরা চেষ্টা করছি ওটা বিল্ড করার জন্য। তো যেটা করি সেটা হচ্ছে পেশেন্টদেরকে আমি অনেক সময় পেলভিক ফ্লোর ইয়োগা করতে বলি, কখনো কখনো আমি নিজে পার্সোনালি পেশেন্টদেরকে এক্সারসাইজ শেখাই। সেটা কিছু না, আমরা পেলভিক ফ্লোর যেটা ল্যাক্স হয়ে যায় এবং কিছুটা কোঅর্ডিনেশন লস হয়ে যায়। আচ্ছা, তো এই কোঅর্ডিনেশনটা ফেরত আনার জন্য এবং এই যে ল্যাক্স পেরিনিয়াম, ল্যাক্স পেলভিক ফ্লোর যেটা, সেটাকে টাইটেনিং করার জন্য আমরা এক্সারসাইজ করি। হ্যাঁ, এটা জাস্ট মনে করতে পারেন যে এক ধরনের ফিজিওথেরাপি। তো এগুলো যেহেতু ওয়েল সেট আপ নাই, এটাকে আমরা অনেক সময় বায়োফিডব্যাক বলি। আপনি রোগীকে ফিডব্যাক দিবেন যে হ্যাঁ আপনার
পায়খানার রাস্তাটা যতটুকু খোলা দরকার আপনি খুলতে পারছেন না, আপনি এইভাবে চেষ্টা করেন, এতটুকু চাপ দেন, যখন বন্ধ করা দরকার আপনি তখন উল্টা খুলে ফেলছেন, খোলার সময় আপনি বন্ধ করে ফেলছেন, এরকম কমান্ড দিই আমরা, তখন পেশেন্ট এক্সারসাইজ করে। আর কিছু নিচে তলপেটের এক্সারসাইজ, কিছু হাঁটাহাঁটি, কিছুটা মেডিটেশন, ইভেন এক্সারসাইজগুলো অনেক সময় রোগীদেরকে আমি বলি যে যারা মুসলিম তাদেরকে বলি যে নামাজের পরে আপনারা এক্সারসাইজগুলো করবেন, ওই সময় তো মনটা ফ্রেশ থাকে, মাথাটা চিন্তামুক্ত থাকে। তো মেডিটেশনও এর একটা পার্ট। বায়োফিডব্যাক হচ্ছে একটা টোটাল সেট আপ যার মধ্যে সব কিছুই আছে, সাইকোথেরাপি আছে, পেশেন্টকে কাউন্সিলিং করতে হয়, পেশেন্টকে এক্সারসাইজ করাইতে হয়, কোয়ান্টাম একটা অপশন এখানে যে পেশেন্টকে আপনি কাম অ্যান্ড কুল কীভাবে থাকতে হয় সেটা শেখাবেন আপনি। এবং বেশিরভাগ ক্ষেত্রে এইসব পেশেন্টরা খুবই টেন্স থাকে, যেহেতু দীর্ঘমেয়াদী একটা কষ্টে ভোগে তারা, এবং ধরে নেয় যে এটার জন্য তার সব ধরনের সমস্যা হচ্ছে, মাথায় সমস্যা হচ্ছে, খাওয়ার অরুচি হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে। রোগীরা এমনকি আমাদের কাছে এসে বলে যে আমার খাবার তো যা খাই সব উপরের দিকে ওঠে, নিচের দিকে যায় না। এবং যেহেতু এটা বছরের পর বছর রোগী সাফার করে, সাইকোলজিক্যালি এই পেশেন্টগুলো অনেক ক্ষেত্রে ডিজেবল হয়ে যায়। এবং টয়লেট রেগুলার না হওয়াটা কিন্তু আসলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের স্বাভাবিক কাজকর্ম কিন্তু ব্যাহত হচ্ছে, এবং আপনি যেটি বললেন যে মানসিকভাবেও তারা অনেকটা অসুস্থ হয়ে যায়। আমরা আরও বিস্তারিত জানবো এই সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কনস্টিপেশনের সমস্যা যদি দেখা যায় যে আমাদের কারো যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন 3 মাসের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই খাবারের পাশাপাশি ডক্টরকে দেখাইতে হবে, বা প্রোবায়োটিক বা আদার্স কোনো মেডিসিন লাগলে সেগুলো তো অবশ্যই নিতে হবে। কারণ কনস্টিপেশনকে বা কোষ্ঠকাঠিন্যকে মাদার অফ ডিজিজ বলা হয়ে থাকে, কারণ আমাদের গাট ফাংশনটাই কিন্তু মেন। আমাদের কোনো কারণে যদি আমাদের গাটটা ক্লিয়ার না হয়, তখন দেখা যায় যে এখান থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্যের জন্য সবচেয়ে প্রথমে যেটা বলবো, আপনাকে অবশ্যই 3 লিটার পানি প্রতিদিন মেকশিওর করতে হবে, 3 থেকে 3.5 লিটার। এরপরে যদি আসি খাবারের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমরা হাই ফাইবারযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো। হাই ফাইবার খাবারগুলো আমরা সাধারণত ফল, বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবল, সালাদ থেকে পেয়ে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো রয়েছে বা সালাদ রয়েছে, এগুলো আমাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে রাখতে। গ্রিন লিফি ভেজিটেবলের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, সবুজ যে পাতা জাতীয় যে সবজিগুলো রয়েছে, প্রতিদিন চেষ্টা করবেন যে 5 থেকে 7 কাপ সবজি যেন আপনার খাদ্য তালিকায় থাকে, যাদের কনস্টিপেশন সমস্যা যারা আমরা ভুগছি। সব ফলেই ভালো পরিমাণে ফাইবার থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বিশেষ ফল রয়েছে যেগুলো আমরা ফল আকারে বা হচ্ছে যদি আমরা জুস আকারেও খাই, সেগুলোও কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে অনেক বেশি উপকারী। বিশেষ করে বেলের শরবত, তারপরে হচ্ছে পেঁপের শরবত যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি, সেটা কিন্তু আমাদেরকে কোষ্ঠকাঠিন্য থেকে খুব বেশি হেল্প করে থাকবে। এরপরে যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা সাপ্লিমেন্টারি বলা হয়, সেক্ষেত্রে ইসুবুল রয়েছে, তোকমা রয়েছে, চিয়া সিড রয়েছে, যেগুলোও কিন্তু আমাদেরকে খুব ভালো পরিমাণে ফাইবার দিয়ে থাকে। সো এই খাবারগুলো যদি আমরা শরবত আকারে, যারা সিভিয়ার বা ক্রনিক কনস্টিপেশনের সমস্যায় রয়েছেন, তারা যদি দিনে 2 বার এই ধরনের খাবার খাদ্য তালিকায় রাখেন, তারা কিন্তু খুব দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন। সেক্ষেত্রে আমরা কখনো চিয়া সিডে 20 মিনিট ভিজিয়ে রেখে 1 চামচ ইসুবুল মিক্সড করে খেতে পারি, বা তোকমা দানা 10 মিনিট ভিজিয়ে রেখে সাথে ইসুবুল মিক্সড করেও কিন্তু আমরা শরবত আকারে খেতে পারি। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের বাদাম, যেগুলো থেকে আমরা খুব ভালো পরিমাণে এসেনশিয়াল যে ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাই। এগুলো কিন্তু আমরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। এছাড়া আমে খুব ভালো পরিমাণে আমরা ফাইবার পেয়ে থাকি, কোষ্ঠকাঠিন্যের জন্য আম খুব ভালো। এছাড়া বেলের শরবত রয়েছে, পেঁপের শরবত রয়েছে, বা পেঁপে যদি আমরা নর্মালিও খাই, সেটাও কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে আমাদেরকে রক্ষা করে। এছাড়া কলাতেও আমরা খুব ভালো পরিমাণে ফাইবার পেয়ে থাকি। এছাড়া হচ্ছে আপনার পেয়ারাতেও খুব কোষ্ঠকাঠিন্যের জন্য অনেক ভালো একটা ফল। এরপরে আমরা হচ্ছে দুধ দিয়ে সাবুদানা রান্না করে খেতে পারি, যেটা আমাদের পায়খানাকে নরম করতে সাহায্য করে থাকে। এছাড়া দেখা যায় যে প্রোবায়োটিক আমাদের গাট ব্যাকটেরিয়ার জন্য খুব ভালো। আমরা যদি ন্যাচারাল সোর্স বলে থাকি, সেক্ষেত্রে হচ্ছে দই হচ্ছে প্রোবায়োটিকের খুব ভালো একটা উৎস। সো আমরা যদি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন দই রাখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা কনস্টিপেশন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এছাড়া দইয়ের সাথে যদি আমরা একটু পুদিনা পাতা মিক্সড করে খাই, সেটাও কিন্তু আমাদের ডাইজেশনের জন্য অনেক ভালো। আমাদের ডাইজেশন পাওয়ারটাকেও কিন্তু অনেক ভালো রাখতে হবে। আমরা কি খাচ্ছি সেটাও কিন্তু কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রধান হচ্ছে ব্যালেন্স ডায়েট। আমরা যদি ব্যালেন্স ডায়েট করে মেনটেন করে চলি, আমাদের কিন্তু এই ধরনের সমস্যা হবে না।
তো দেখা যায় যে আমরা অনেক সময় ম্যাক্সিমাম টাইমে অনেক বেশি বাইরে জাঙ্ক ফুড, প্রসেস ফুড, ভাজা পোড়া খাবার খেয়ে ফেলি, যেগুলোতে ফাইবার বা ওই ধরনের ভিটামিন মিনারেলস কিন্তু আমরা পাই না, যেগুলোতে অনেক বেশি ক্যালোরি রিচ হয়ে থাকে, কার্বোহাইড্রেট রিচ হয়ে থাকে। এছাড়া প্রোটিন জাতীয় খাবার যদি আমরা অতিরিক্ত খেয়ে ফেলি সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। এরপরে অনেক বেশি যারা গ্রিন টি পান করেন বা চা কফি, বিশেষ করে মিল্ক কফি খাওয়া হয় বা চা খায় দিনে অনেক বেশি 4-5 কাপের, তাদের ক্ষেত্রেও কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। সো যারা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছেন তাদেরকে অবশ্যই গ্রিন টি বা চা যদি খায় 2 কাপের বেশি না, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে আমরা যাতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করছি কিনা সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং কোনোভাবে আমাদের বডিকে ডিহাইড্রেট রাখা যাবে না, সবসময় হাইড্রেট থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, প্রচুর পরিমাণ শাকসবজি ফল খাদ্য তালিকায় রাখতে হবে, হোল গ্রেন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে, প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট আমরা হাঁটাহাঁটি করব এবং একটা ব্যালেন্স ডায়েট যদি আমরা মেনটেন করে চলি আমরা অবশ্যই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। ম্যাম, যে সমস্ত রোগীদের এই বাধাগ্রস্ত মল থেকে সমস্যা রয়েছে তারা তো একটা ট্রিটমেন্টের আন্ডারে আসেন, তো ট্রিটমেন্ট পরবর্তী সময়ে কি তাদের আবারও এই সমস্যাটা দেখা দিতে পারে কিনা? অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের একটা অংশ আপনাকে আমি বলেছি যে বায়োফিডব্যাক থেরাপি বা ফিজিক্যাল থেরাপি, কাউন্সেলিং। পরবর্তীতে আমাদের কিছু কিছু রোগীর অপারেশন লাগে। আচ্ছা, তো অপারেশন যেগুলো তলা নিচের দিকে নেমে যায়, যেখানে যেখানে গ্যাপ হয় সেই জায়গাগুলো আমরা কারেকশন করি, এতে রোগী ভালো থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে আমরা এটাকে বলি যে আইসবার্গের মাথার মতো, যে উপর থেকে মনে হয় যে একটা দুটো সমস্যা, কিন্তু অ্যাকচুয়ালি এই যে বাধাগ্রস্ত মলত্যাগ অসংখ্য কারণে হতে পারে এবং অনেক সময় হিডেন কজ থাকে, যার কারণে আমরা মনে করি যে সামনে এই সমস্যাটা আছে, তাহলে নিচে নেমে গেছে তুলে দিয়ে ভালো হয়ে যাবে, এবং অনেক ক্ষেত্রে ভালো হয় না। রোগীদেরকে আসলে আমিও ওভাবেই বলার চেষ্টা করি যে আপনি হয়তো 100% ভালো হবেন এরকম গ্যারান্টি আসলে দেওয়া যায় না, তবে ম্যাক্সিমাম রোগীও ভালো থাকে। যত পেশেন্টের সাথে আমার মিট হয়েছে, যাদের সাথে আমি কথা বলেছি, ট্রিটমেন্ট দিয়েছি, কিছু পার্সেন্টেজ খুব ভালো আছে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে বাধাগ্রস্ত মলত্যাগ নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিলেন, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা অনেকটাই উপকৃত হবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলীকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম বাধাগ্রস্ত মলত্যাগ নিয়ে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কিডনির ফাংশন আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে প্রস্রাব যেটা তৈরি হয় আমাদের, সেটা মূল কিডনির মাধ্যমে হয় এবং এই প্রস্রাবের মাধ্যমে শরীরে অনেক দূষিত এবং বর্জ্য পদার্থ বের হয়। এটা খুবই দৃশ্যমান, কিন্তু এর বাইরে কিডনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করে। তার মধ্যে একটি হচ্ছে আপনার কিডনির হরমোনজনিত কিছু ফাংশন আছে, যেমন ইরিথ্রোপয়েটিন নামে একটা হরমোন এখান থেকে আসে, যার মাধ্যমে শরীরে হিমোগ্লোবিন অর্থাৎ রক্ত তৈরিতে সাহায্য করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।